তোদের সাথে আমরা অনেক অন্যায় করেছি রে, অনেক বড় পাপ করেছিলাম। ওরে অহনা, আমরা কত বড় ভুল করেছি রে মা। অহংকারে অন্ধ হয়ে লক্ষ্মী মেয়েটাকে ঘর থেকে তাড়িয়েছিলাম। আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। সবুজ শ্যামল এক শান্ত গ্রাম, প্রকৃতির কোলে ঘেরা এই গ্রামেই পাশাপাশি দুটি পরিবারের বসবাস। একদিকে মণ্ডল পরিবার, অন্যদিকে চৌধুরী পরিবার। দুই বাড়ির সীমানায় কেবল একটি ইটের দেওয়াল থাকলেও তাদের মনের মাঝে কোনো দেয়াল ছিল না। সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুতেই তারা যেন ছিল একই পরিবারের সদস্য। ও গো দীপের মা, শুনছো? আজ কাগজের খবরটা দেখেছো? দেশের নাকি বড় উন্নতি হচ্ছে। রাখুন আপনার দেশের খবর, নিজের ঘরের কোনো খবর আছে কোনো? ছেলেটা আজ কতদিন পর ঢাকা থেকে বাড়ি ফিরবে, তার কোনো হেলদেল আছে আপনার? সকাল থেকে তো শুধু কাগজটাই উল্টাচ্ছেন। ও দিদি, ও চৌধুরী দিদি, একবার এদিকে এসো তো গো। কি গো মন্ডল গিন্নি, সকাল সকাল কি মনে করে? রান্নার গন্ধ তো এ পাশ পর্যন্ত চলে এসেছে। আজ ভোরে ঘুম থেকে উঠেই মনটা কেমন যেন পিঠা পিঠা করছিল, তাই আতপ চাল গুঁড়ো করে খেজুর গুড় দিয়ে গুটি কয়েক ভাপা পিঠা বানালাম। প্রথম ব্যাচটা নামিয়েই তোমার কথা মনে পড়ল। নাও, গরম গরম ধোঁয়া উঠতেই খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি চমৎকার সুবাস! তোমার হাতের পিঠা মানেই তো অমৃত দিদি। আর তোমায় যে কি বলবো, একবেলা তোমায় না দেখলে আমার দিনটাই কাটে না। কাল সকাল রাতেও চৌধুরী মশাইকে বলেছিলাম, আমাদের এই পাড়ায় যদি মণ্ডল পরিবার না থাকতো তবে এই বুড়ো বয়সে আমি একাকিত্বে মরেই যেতাম। ধুর দিদি, কি যে বলো না, এক বাড়ির হাড়ির খবর অন্য বাড়ি না জানলে পেটের ভাত হজম হয় না আমাদের। আর আজ তো তোমার ঘরে আনন্দের দিন, আমাদের দীপ বাবা কতদিন পর ফিরছে। কি হে চৌধুরী ভাই, তুমি কি একা একাই চা গিলছো নাকি? আরে আমাদের জন্য অন্তত একটা কাপ বরাদ্দ রাখতে পারতে। আরে আরে মন্ডল বাবু, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। দীপের মা, ও দীপের মা, শুনছো? এই মন্ডল বাবু এসেছেন, চট করে 4 কাপ স্পেশাল চা বসিয়ে দাও তো। চা তো হবেই, তার আগে মণ্ডল গিন্নির হাতের এই গরম পিঠায় কামড় দিন তো দুজনে। অসাধারণ। তবে চৌধুরী ভাই, একটা কথা কিন্তু সত্যি, আমাদের দুই পরিবারের এই যে বাঁধন, এইটা কিন্তু গ্রামের মানুষরা খুব হিংসে করে। গত সপ্তাহে গায়ের মাতব্বর বলছিল মণ্ডল আর চৌধুরী বাড়ি তো আলাদা নয়, যেন একটাই বড় বাড়ির 2টা ঘর। ঠিকই বলেছে তারা, আমাদের সুখ দুঃখ তো এক। গত বছর যখন আমার কঠিন অসুখ হলো, মাঝরাতে আপনি তো পিঠে করে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেদিন যদি আপনি না থাকতেন। আহা চৌধুরী মশাই, পুরনো দিনের ওসব দুঃখের কথা ছাড়ুন তো। আজ তো আনন্দের দিন, ছেলে বাড়ি ফিরবে, দুই পরিবার মিলে একসাথে দুপুরের খাবার খাবো। ঠিক বলেছ দিদি, কোনো অনুষ্ঠান হোক বা না হোক, ভালো মন্দ কিছু রান্না হলে আমরা কি একে অপরকে না দিয়ে খেতে পারি? আজ দুপুরে কিন্তু তোমরা রাঁধবে না, সব রান্না এই এক রান্নাঘরেই হবে। আমরা সবাই মিলে এক মাদুরে বসে একসাথে খাবো। আরে আলবাত খাবো। চৌধুরীদের ঘরের খাসির মাংসের ঝোল আর মণ্ডলদের ঘরের রুই মাছের কালিয়া। আজকে দুপুরটা পুরো জমে ক্ষীর, কি বলো?
তোমার ওদিকের পোলাওয়ের চালটা কি ধুয়েছো? তেল গরম হয়ে গেছে কিন্তু। আমার দীপু পোলাওয়ের চালের সুবাস পেলে আর লোভ সামলাতে পারে না। আরে দিদি, তুমি চিন্তা করো না, চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর তোমার ছেলের প্রিয় সেই গলদা চিংড়ির মালাইকারিটাও প্রায় হয়ে এলো। কড়াইতে মশলা কষাচ্ছি, সুগন্ধ পাচ্ছ না? মা, তোমরা দুজনে মিলে আজ যেভাবে রান্নার উৎসব বসিয়েছো, মনে হচ্ছে কোনো রাজপুত্র বুঝি প্রাসাদে ফিরছে। এত পদ কি একজন মানুষ খেতে পারে? রাজপুত্রই তোরে পড়াশোনা শেষ করে ঢাকা শহরে অমন মস্ত বড় চাকরি পেয়েছে। কতদিন পর খোকা বাড়ি ফিরছে, একটু হইচই কাণ্ড না হলে চলে? তুই বরং সালাদটা ঝটপট কেটে নে তো মা। চৌধুরী মশাই, ও চৌধুরী মশাই, আপনার ঢাকা ফেরত পোলা হাইসা গেছে গো। হ্যাঁ, আমার বাপটা এসে গেছে। আহা, চেহারাটা কি শুকিয়ে গেছে রে শহরে থেকে থেকে। ঠিক মতো খাওয়া দাওয়া করতিস না বুঝি? আরে না মা, কি যে বলো, এই তো 4 মাস পর এলাম। বাবা ভালো আছো? ভালো আছি রে বেটা, তোর এই চাকরি পাওয়ার খবরটা শুনে বুকটা গর্বে ভরে গেছে। আরে আমাদের দীপু বাবা, আরে মস্ত বড় অফিসার এখন। দাও দাও, ব্যাগটা আমার কাছে দাও। আরে আরে কাকা বাবু, আপনি কেন ব্যাগ নেবেন? আমি নিজেই নিচ্ছি। কাকিমা ভালো আছেন? আমি খুব ভালো আছি বাবা। তোর জন্য তোর প্রিয় সব রান্না করে রেখেছি। বাহ ভাই, বৌদির হাতের খাসির মাংসের ঝোলটা আজ যা হয়েছে না, ও পুরো আঙুল চাটতে হচ্ছে। হবে না কেন, আজ তো স্পেশাল দিন। তাদের শহরের জীবন কেমন কাটছে রে? একা একা কষ্ট হয় না? কাজের বেশ চাপ বাবা, তবে মানিয়ে নিচ্ছি। শুধু এই বাড়ির সবার কথা আর কাকিমার হাতের রান্নার কথা খুব মনে পড়ে। তা একা একা যখন এতই কষ্ট, তখন ঘরটা একটু আলো করার ব্যবস্থা করলেই তো হয়। কি বলো মন্ডল গিন্নি? ঠিক বলেছ দিদি, দীপ এখন স্বাবলম্বী। এবার একটা লক্ষ্মী দেখে বউ ঘরে আনা দরকার। আর আমাদের অহনাও তো এখন বিয়ের যোগ্য, লেখাপড়াও শেষের দিকে, ঘরকন্যার কাজেও 1 নম্বর। মন্ডল বাবু, আমাদের মনের ইচ্ছাটা তো আপনি জানেনই। 2 পরিবারের এত বছরের ভালো সম্পর্ক, আমরা যদি এই সম্পর্কটাকে আত্মীয়তায় বদলে ফেলি, তবে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। চৌধুরী ভাই, আপনি কিন্তু আমার মনের কথাই বলেছেন। আমি তো মনে মনে বহু আগে থেকেই দীপকে আমার জামাই হিসেবেই ভেবে রেখেছি। আমাদের অহনাও খুব ভাগ্যবতী হবে যদি সে দীপের মতো একটা ছেলেকে পায়। কি রে দীপু, তোর মন্ডল কাকার কথা শুনলি তো? অহনাকে তো তুই ছোটবেলা থেকেই দেখেছিস। আমাদের এই পছন্দ নিয়ে তোর কোনো আপত্তি আছে? মা, তোমরা বড়রা যা ভালো মনে করো। কাকিমার কাকাবাবু যদি রাজি থাকেন, আমার কোনো আপত্তি নেই। অহনা খুব ভালো মেয়ে। 2 পরিবারের মনের সুপ্ত ইচ্ছাটা অবশেষে প্রকাশ পেল। দীপের সম্মতির পর 2 বাড়িতেই শুরু হয়ে গেল এক নতুন গুঞ্জন। বিয়ের সানাই যেন মনে মনে বাজতে শুরু করলো সবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই মেঘহীন আকাশে যে হঠাৎ করেই একটা বজ্রপাত অপেক্ষা করছিল, তা 2 পরিবারের কেউই আঁচ করতে পারেনি। কি রে মা, চৌধুরী বাড়ির বড়রা তো তর্স হয়েছে না? দীপো নাকি তোকে খুব পছন্দ করে। তোর মনের কথাটা এবার বল তো মা, আমরা কি দিনক্ষণ পাকা করব? তোমরা যা ভালো বোঝো করো মা। দীপুদার ওপরে কি কথা বলা যায়? আমার কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি কেন মন্ডল বাবু,
সামনের অগ্রহায়ণের শুরুতেই ভালো দিন আছে, বুঝলেন? হ্যাঁ, ওটাই পাকা করা যাক। নাও দীপ বাবা, অহনার অনামিকায় আন্টিটা পরিয়ে দাও, আর অহনা মা তুমিও পরিয়ে দাও। আরে ভাই, শোনো শোনো, এই লাইটিং এর কাজটা না সন্ধ্যার আগেই শেষ করো। মনে রাখবে, চৌধুরী বাড়ির গেট থেকে পুরো আমাদের বাড়ির ছাদ পর্যন্ত যেন একেবারে আলোয় আলোকিত হয়ে যায়। হ্যাঁ, এই দেখো দিদি, অহনা মায়ের জন্য এই সীতাহারটি গড়িয়েছি। আমার সোনার মেয়েকে রাজকন্যার মতো লাগবে। মা গো, মরে গেলাম মা। আমার পেটে অসহ্য ব্যথা করছে মা গো। ওগো শুনছো? দেখো অহনার কি হলো, হাত পাচে একদম ঠান্ডা হয়ে আসছে। ও অহনা, কি হয়েছে রে মা? দীপ, দীপ, তোমার বাবা মাকে নিয়ে জলদি বাসায় আসো। আমার অহনা কেমন যেন করছে। ও দাদা, কাকাবাবু, দেরি করার সময় নেই, অহনার অবস্থা ভালো ঠেকছে না। আমি এখনই পাশের ক্লিনিকের অ্যাম্বুলেন্সকে ফোন করছি। চলুন চলুন, ওনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু, আমার মাটা এখন কেমন আছে? কি হয়েছে ওর? মণ্ডলমশাই, অহনার অ্যাপেন্ডিসাইটিসের তীব্র ব্যথা উঠেছে। অ্যাপেন্ডিক্সটা প্রায় ফেটে যাবার মতো উপক্রম। আমাদের এখনই, মানে এই মুহূর্তে ইমিডিয়েট অপারেশন করাতে হবে। আর 1 মিনিটও দেরি করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ভগবান, এ কি করলে? কাল মেয়ের বিয়ে আর আজ এই হাসপাতালে। আমাদের সব আনন্দ শেষ হয়ে গেল। কাকিমা, আপনি ভেঙে পড়বেন না, বিয়ে পরে হবে, আগে অহনার জীবন। ডাক্তারবাবু, আপনি পেপার রেডি করুন, আমরা সাইন করে দিচ্ছি। আপনি অপারেশন শুরু করুন। সবাই শান্ত হন, অপারেশনটা খুব ভালোভাবেই সফল হয়েছে। অহনা এখন সম্পূর্ণ আশঙ্কা মুক্ত, ভয়ের আর কিচ্ছু নেই। আপনারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। আজ 2 দিন হয়ে গেল অহনা হাসপাতালে, অথচ চৌধুরী বাড়ি থেকে একটা মানুষও এসে মেয়েটাকে একটু দেখে গেল না। ফোন করলেও কেমন যেন এড়িয়ে যাচ্ছে। যে দীপ অপারেশনের রাতে এত করলো, সেও একটা বার এলো না। মানুষের মন এত তাড়াতাড়ি বদলে যায়। আরে বাদ দাও ওসব কথা। দীপ হয়তো অফিসের কোনো জরুরি কাজে আটকে গেছে, আর চৌধুরী ভাই হয়তো বিয়ের লটবহর সামলাতে ব্যস্ত। চলো, ডাক্তারবাবু তো ছুটি দিয়ে দিয়েছেন, এবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরি। বাবা, বিয়ের সব আলো, গেট, সবকিছু ওরা খুলে ফেললো কেন? বিয়েটা কি তবে আর হচ্ছে না? তুই ঘরে চল মা, তুই তো এখনো খুব দুর্বল। আমি চৌধুরী ভাইয়ের সঙ্গে কথা বলে দেখছি কি হয়েছে। আসুন মা, আসুন দিদি, আপনি বসুন। আমরা এই মাত্র অহনাকে হাসপাতাল থেকে নিয়ে এলাম। তা ভাই আসেনি? আর দীপই বা কোথায়? চৌধুরী মশাই আসবে কোন মুখে? আর দ্বীপের আসার কোনো প্রয়োজন নেই। আমরা যে কথা বলতে এসেছি তা মাথা ঠান্ডা করে শোনো মণ্ডল মশাই। কি কথা মা?
কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে মস্ত বড় সমস্যা। সোজা কথায় বলে দেই, এই অপারেশনের পর অহনার সাথে আমরা আমাদের দ্বীপের বিয়ে কোনোভাবেই দিতে পারবো না। আমরা এই বিয়ে ভেঙে দিতে এসেছি। কি বলছেন দিদি? এই কেমন কথা? অহনা তো কখনো কোনো পাপ করেনি, একটা ছোট্ট অসুখ হয়েছিল মাত্র। এই সামান্য কারণে এত বড় একটা সম্পর্ক ভেঙে দেবেন? সামান্য অসুখ? মেয়ের পেটে অমন বড় অপারেশন হয়েছে, আর তুমি বলছো সামান্য? দীপ আমাদের একমাত্র সন্তান, চৌধুরী বংশের একমাত্র প্রদীপ। আমার বংশ তো আগে বাড়াতে হবে, তাই না? অপারেশনের পর মেয়ে মানুষের শরীর কেমন থাকে না থাকে কে জানে। কালকে যদি বাচ্চা কাচ্চা হতে সমস্যা হয়, সেই দায় কে নেবে? আমরা আমাদের সোনা টুকরো ছেলের ভবিষ্যৎ এভাবে নষ্ট করতে পারি না। ওগো ঠাকুমা, আপনারা ডাক্তারবাবুকে একটাবার জিজ্ঞেস করে দেখতেন। এটা খুব সাধারণ একটা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন। ডাক্তারবাবু নিজে বলেছেন এটা আগামী প্রজন্মের কোনো ক্ষতি হবে না। অহনা সম্পূর্ণ সুস্থ। বৌদি, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলুন, এই অপারেশনটা যদি বিয়ের 2-3 দিন পরে হতো, তবে কি আপনারা দীপকে বলতেন যে অহনাকে ডিভোর্স দিয়ে দিতে? কিংবা আজ যদি আপনাদের নিজেদের কোনো মেয়ের এই অপারেশনটা হতো, তাহলে কি আপনারা সমাজের ভয়ে বিয়েটা ভেঙে দিতেন? মুখ সামলে কথা বলুন মণ্ডল মশাই। আমাদের মেয়ের সাথে অহনার তুলনা টানবেন না। আমাদের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। পেট কাটাছেঁড়া করা রোগা মেয়ে আমরা আমাদের ঘরে তুলব না। পাড়ার লোক আমাদের দিকে আঙুল তুলুক, তা আমরা হতে দেব না। ব্যাস, অনেক কথা হয়েছে। আর একটা কথাও শুনতে আমরা নারাজ। আমাদের কপাল ভালো যে বিয়ের আগেই মেয়ের এই রোগ ধরা পড়েছে, নয়তো চৌধুরী বংশের মুখ পুড়তো। চলো দীপের মা, এখানে আর এক মুহূর্ত থাকা মানেই সময় নষ্ট। ওরে অহনা, তোকে আমরা এখন কি বলে বোঝাবো রে মা? আমাদের মাথা গোজার আর জায়গা রইলো না। তোমরা কোনো চিন্তা করো না মা বাবা, আড়াল থেকে আমি ওদের সব কথাই শুনেছি। যে পরিবার একটা সাধারণ অসুখের অজুহাতে এভাবে সম্পর্ক ভেঙে দিতে পারে, তারা আর যাই হোক আমাদের আপন ছিল না। তোমরা ভেঙে পড়ো না। আমার ভাগ্যে যিনি রয়েছেন, তিনি অবশ্যই সঠিক সময়ে সম্মান দিয়ে আমার জীবনে আসবেন। কিন্তু সমাজে যে বড় নিষ্ঠুর রে মা। তোর বিয়ের কার্ড চারদিকে ছাপানো হয়ে গিয়েছিল, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। এখন এই কলঙ্ক মাথায় নিয়ে তোকে আর কে বিয়ে করতে চাইবে বল? যারা সত্যিটা বুঝবে তারা ঠিকই পাশে দাঁড়াবে মা। এভাবে ভেঙে পড়লে তো অধর্মের জয় হবে। আমরা কোনো অন্যায় করিনি, তাই মাথা নিচু করব না। মানুষের দেওয়া অপবাদের ক্ষত বুকে নিয়ে এক বুক অভিমান আর শূন্যতা পকেটে পুরে মণ্ডল পরিবার সেদিন চিরতরে ছেড়েছিল তাদের চেনা গ্রাম। এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে তারা পা বাড়িয়েছিল শহরের বুকে। এদিকে চৌধুরী পরিবারে তখন অহংকারের জয় উৎসব। দীপের বিয়ে দেওয়া হলো এক রূপবতী কন্যার সাথে। সানাই বাজলো, আলো জ্বলল, কিন্তু সেই আলোর নিচে দীপের চোখ দুটো রয়ে গেল এক অতল শূন্যতায় ঢাকা। কিন্তু নিয়তি যার জন্য সুন্দর কিছু জমা রাখে, তাকে কি আর অন্যায়ের অন্ধকার আটকে রাখতে পারে? ঠিক 6 মাস পর শহরের এক একনিষ্ঠ ও রুচিশীল পরিবারে অহনার ঠাঁই হলো। যে হাতটাকে সেদিন কুসংস্কারের অজুহাতে ছুঁড়ে ফেলা হয়েছিল, সেই হাতটাই আজ পরম শ্রদ্ধায় ও সম্মানে আপন করে নিল অন্য একজন। দেখতে দেখতে সময়ের চাকা ঘুরে কেটে গেল দীর্ঘ 5টি বছর। এই 5 বছরে বদলে গেছে অনেক কিছু। কেউ পেয়েছে তার কর্মের ফল, আর কেউ পেয়েছে ধৈর্যের পুরস্কার। আর ঠিক তখনই ভাগ্য তাদের সবাইকে দাঁড় করিয়ে দিল এক অদ্ভুত সমীকরণের সামনে। অহনা, পেডিয়াট্রিক ডাক্তারের রুমটা তো এই লাইনেই। বাবুটা সর্দিটা বুকে বসে গেছে মনে হয়। হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখিয়ে নিলেই মনটা শান্ত হবে।
দাদি ভালো আছেন? অহনা, তুই তুই এখানে মা? তো তোরা কেমন আছিস রে মা? তোদের সাথে আমরা অনেক অন্যায় করেছি রে, অনেক বড় পাপ করেছিলাম। হয়তো সেই পাপের শাস্তি ভগবান আজ আমাদের দিচ্ছেন। আজ আমাদের বাড়ির মেয়েরও একই অ্যাপেন্ডিসাইডের অপারেশন হচ্ছে ভিতরে। আমরা সেদিন বুঝতে পারিনি রে মা। পুরনো কথা ছাড়ুন দাদি, এই যে আমার স্বামী আর এই দুটো আমার সন্তান। ছোটটার একটু ঠান্ডা লেগেছে, তাই ডাক্তার দেখাতে এসেছি। আমার দ্বীপের বিয়ে তো 5 বছর হতে চললো, কিন্তু আজও আমি একটা নাতি কিংবা পত্নীর মুখ দেখতে পারলাম না। ডাক্তার বলেছে ওর বউয়ের নাকি কিছু শারীরিক জটিলতা আছে। ওরে অহনা, আমরা কত বড় ভুল করেছি রে মা। অহংকারে অন্ধ হয়ে লক্ষ্মী মেয়েটাকে ঘর থেকে তাড়িয়েছিলাম। পারলে আমাদের ক্ষমা করে দিস রে মা। যে পাপ আমরা করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমরা আজ প্রতিটা মুহূর্তে করছি। পারলে আমাদের ক্ষমা করে দিস। সেদিন যা হয়েছিল সব ভুলে যান দাদি। অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। আমরা সব ভুলে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আপনারাও এগিয়ে যান। সৃষ্টিকর্তা আপনাদের ওপরে সহায় হন। আপনাদের মেয়ে যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরে, আমি সেই প্রার্থনাই করি। অহংকার, কুসংস্কার আর অজ্ঞতার বশে নেওয়া ভুল সিদ্ধান্ত অন্যের জীবনকে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে প্রকৃতির নিয়মে সেই ভুলের খেসারত নিজেকেই দিতে হয়। বিজ্ঞান ও সত্যকে মেনে নেওয়াই মানুষের আসল পরিচয়। মানুষ ভুল করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার নিখুঁত বিচার আর ভাগ্যের লিখন কখনো ভুল হয় না। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা 9 জনকে বেছে নিয়েছি। ইভা সাভার, রিম্পা বেড়াবেড়িয়া, পূজা বিশ্বাস রাজবাড়ী বাংলাদেশ, আফরিন জাহান প্রাপ্তি ঢাকা, নার্জিস পারভিন মুর্শিদাবাদ ধুলিয়ান, জিনাত আলী মিয়া, মোহাম্মদ সোহাগ, মাহমুদুল হাসান মুরাদ, মোহাম্মদ মমিনুর রহমান। আমাদের আজকের প্রশ্ন, অহনার কিসের অপারেশন হয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন।